নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প পরিচয়। গল্পের রচনা ও পরিবেশনায় রয়েছি আমি, পুলক চক্রবর্তী। গানটা শুনতে শুনতে গাড়ির ব্যাক সিটে শরীর হেলিয়ে দিল আমাদের গল্পের প্রধান চরিত্র তথা বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা প্রহ্লাদ চক্রবর্তী। বাইরে রাস্তার লাইটগুলি হঠাৎ হঠাৎ ঝিলিক দিয়ে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। ঠিক একই রকমভাবে তার মনের আঙ্গিনায় তখন ঝিলিক দিচ্ছিল তার বর্তমান অতীত জীবনের নানান ঘটনা। বর্তমানে সে টলিপাড়ার এক অন্যতম অভিনেতা। তাই নাম, যশ, ধন, সম্পত্তি কোনোটারই অভাব তার নেই। দামি গাড়ি, বড় বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু তার সাফল্যতার পরিচয় দেয়। দৈনন্দিন পার্টি, ক্লাব, শুটিং, শুক্রবারের রিলিজ, আরও কত কি। আবার এই সব ব্যস্ততার মধ্যেই রয়েছে কন্ট্রোভার্সি, অ্যাফেয়ার, ব্রেকআপ। এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই আজ তার বর্তমানের পথ চলা। চোখ বুঝল প্রহ্লাদ, অনেকটা পথ যাওয়া বাকি। তাই এই অবসর সময় একটু ঘুমোনোর চেষ্টা করল সে। আজ মনে আসে অতীতের কত কথা, তার সেই স্ট্রাগলিং ডেজগুলি, কত উত্থান পতন, আবার এই সমস্তর মাঝখানে কত রঙিন স্বপ্ন। থিয়েটারের সেই রিহার্সাল, তার বরাবর হিরোর রোল পাওয়া, সেখান থেকে চলচ্চিত্র জগতে নাম করার সেই রঙিন স্বপ্ন। কিন্তু গ্র্যাজুয়েশন শেষ করে যখন ফুল টাইম অ্যাক্টিং শুরু করে সে, তখন বাস্তবের খোঁচা, সেটাই বা সে ভোলে কী করে? কী তার ভবিষ্যতের পরিকল্পনা? আর যাই হোক, থিয়েটার অ্যাক্টিং করে শুধুমাত্র সচ্ছলভাবে বাঁচা যায় না, কারণ সেখানে উপার্জনের সুযোগটা বড় কম। বাড়িতে বৃদ্ধা মায়ের পেনশন আর কিছু টুকিটাকি টিউশন, এই সমস্ত তার এই শিল্পী স্বপ্নকে কতদিন সমর্থন করতে পারে? আবার এরই মাঝখানে সেই নায়ক হওয়ার রঙিন স্বপ্ন। মাঝে মাঝে সব কিছু কেরম ঘেটে যেত প্রহ্লাদের। যদিও তার মা তার এই অলীক স্বপ্নকে কেন্দ্র করে কোনোদিনও আপত্তি জানায়নি, কিন্তু আপত্তি আসতে লাগলো অন্য দিক থেকে। হঠাৎ তন্দ্রা ভাবটা কেটে গেল। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকায় সে। কোলাঘাট এসছে। রঘু, বলছি সামনে কোনো ধাবা দেখলে একটু গাড়িটা দাঁড় করিও, বুঝলে? দেখো তো একটু চা ঠায়ের যদি ব্যবস্থা করা যায়। এখনও তো ঘন্টা দেড়েক, তাই নয় কি? হ্যাঁ দাদা, ওই মোটামুটি ওই রকমই সময় লাগবে, যদি জ্যাম না হয়, মানে। ঠিক আছে। গরম চায়ে চুমুক দিয়ে প্রহ্লাদ ভাবতে লাগে এই একাকী জীবনে বেশ আছে সে। আজকে কোনো পিছু টান নেই, কোনো ইমোশন নেই, শুধু চাওয়া আর পাওয়া। অতীত জীবনের এই সমস্ত কথা নিয়ে যখন ভাবনা চিন্তা করছে সে, তখন মোহনার কথা কি করে বাদ দেয়? মোহনা আজ কত বছর হয়ে গেল তার সাথে আর কোনো যোগাযোগ নেই। স্বামী বাচ্চাকে নিয়ে সুখে ঘর সংসার করছে। তার সিনেমা হয়তো দেখে সে, তাকে নিয়ে এত প্রশংসা, অ্যাওয়ার্ড সেরিমনি, আবার এত কন্ট্রোভার্সি, সব কিছুই হয়তো শোনে সে। কলেজ লাইফ থেকে মোহনা তার প্রেমে পাগল ছিল। সে স্টেজে অভিনয় করত, আর মোহনা মোহনা মুগ্ধ হয়ে দেখত। তখন সব কিছু কত সুন্দর ছিল। তার এই স্বপ্ন, নায়ক হওয়ার আকাঙ্ক্ষা, সব কিছু এক রূপকথার মতন সত্য লাগত মোহনার। শোয়ের পরে তার সাথে সেই সেলফি তোলা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, আরও কত কি।
কিন্তু সব কিছু বদলে গেল গ্র্যাজুয়েশনের পরে। কেরিয়ার বিল্ডিংয়ের সেই কঠিন বাস্তব এসে দরজায় কড়া নাড়ে। হঠাৎই এই রূপকথার দিনগুলি বাস্তবের কঠিন খোঁচায় হারাতে বসে। কেরিয়ারে এবার কিছু কনক্রিট করতে হবে, বুঝলে প্রহ্লাদ, বলেছিল মোহনা। আফটার অল মোহনার পরিবার একটা অ্যাসপায়ারিং স্ট্রাগলিং অ্যাক্টরের হাতে নিজের মেয়ের সারা জীবন উৎসর্গ করবে কোন ভরসায়? তাই স্বপ্ন, অ্যাক্টিং সব কিছু তখন দূরে সরে যেতে লাগে প্রহ্লাদের জীবন থেকে। প্রাইভেট কোম্পানিতে চাকরি করা সেই স্ট্রাগলিং ডেজগুলো, প্রহ্লাদ নিজের কাছেই যেন নিজে হারিয়ে যায়। থিয়েটার গ্রুপের শঙ্করদা একদিন বেজায় চটে যায় তার ওপর। একদিন তো রেগে বলেই বসলো, তোর অ্যাক্টিংয়ের ফুল স্টপ পড়ে গেছে। প্রহ্লাদ কোনো জবাব দেয় না, চুপ করে থাকে, কারণ মনে মনে তারও এটাই মনে হয়। কিন্তু বেশি দিনের জন্য নয়, একদিন তার অন্তরের মানুষটি বিদ্রোহ করে। তাই মার মাসিক সেই পেনশন, সেটাকেই সম্বল করে সে পাড়ি দেয় অজানার খোঁজে। চাকরি ছেড়ে পুরোদস্তুর অভিনয় শুরু করে, আর এই বেরপরোয়া সিদ্ধান্তের মাসুল তাকে দিতে হয়। কারণ মোহনা আস্তে আস্তে তার জীবন থেকে দূরে সরে যায়। একটা সম্পর্ককে টিকিয়ে রাখার কী বা পরিচয় ছিল তার? কিন্তু প্রহ্লাদ আর পিছন ফিরে তাকায় না। মনে মনে স্থির করে খালি একটাই কথা, আই উইল গো টু দ্য টপ অ্যান্ড টপ অ্যান্ড টপ। তারপর আজ এত বছর পেরিয়ে গেছে, চোখ বন্ধ করে এমনই সব কথা ভাবছে সে। হঠাৎ গাড়িটা হুড় মুড়িয়ে দাঁড়িয়ে পড়ল। রঘু, কি হয়েছে? হঠাৎ এইভাবে ব্রেক মারলে কেন? দাদা, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করব? অ্যাক্সিডেন্ট? একটু নেমে দেখো, একটু দেখো দেখো কি হয়েছে, দেখো। কি হলো? দাদা, একটু নেমে এসে দেখুন, এই যে ভয়ঙ্কর অবস্থা। মাই গড, গাড়িটা ড্যামেজড হয়ে পড়ে আছে, আর ভিতরে একজন লোক রক্তাক্ত অবস্থায় বেঁচে আছে নাকি? হ্যাঁ দাদা, মনে হচ্ছে বেঁচে আছে। ধরো ধরো দেখি, চলো গাড়িতে তোলো দেখি, সামনে হাসপাতাল কি আছে, চলো চলো চলো। কি বিপদ! কোথায় এখন ভেবেছিল ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। ধরো ধরো ধরো, আরে বাবা! গাড়িতে তুলতে গিয়ে জামায় পুরো রক্ত লেগে গেল। হাসপাতাল যেতে যেতে বেঁচে থাকবে তো? উফ, কি দুর্যোগের রাত! আরে রঘু, একটু গাড়ি স্পিডটা বাড়াও। উফ! কিছুক্ষণের মধ্যেই নিকটতম প্রাইভেট একটি হসপিটালে পৌঁছায় তারা। প্রায় সঙ্গে সঙ্গেই পেশেন্টকে তখন স্থানান্তরিত করা হয় অপারেশন রুমে। এক্ষেত্রে অবশ্য প্রহ্লাদের স্টারডম স্ট্যাটাস বিশেষ ফল দেয়। হসপিটালে তখন এক হুলুস্থুলু পড়ে গেছে। এত বড় একটা সুপারস্টার, তাও এরকম একটা পরিস্থিতিতে। পেশেন্টকে তখন অপারেশন থিয়েটারে অপারেট করা হচ্ছে। এক্ষেত্রে প্রাথমিক সব ফর্মালিটিজ, ইনিশিয়াল ডিপোজিট যা কিছু লাগে সব প্রহ্লাদই ব্যবস্থা করে দেয়। কিছুক্ষণ মনে হয় আরও থাকতে হবে, তাই প্রহ্লাদ করিডোরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর প্রহ্লাদ ডাক্তারবাবুকে অপারেশন রুম থেকে বেরোতে দেখে। সে এগিয়ে যায় ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু, কি কি বুঝছেন ডাক্তারবাবু? না, মানে এ যাত্রায় রক্ষা পেয়ে গেল। আপনি ঠিক সময় নিয়ে এসেছেন, বুঝলেন? বাঁচালেন বাবা! যা দুশ্চিন্তায় পড়েছিলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিই ডাক্তারবাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
না, না, আমাকে এত থ্যাংক ইউ বলার কিছু নেই। বরং থ্যাংক ইউটা আপনাকেই বলতে হয়। আপনি যেভাবে লোকটাকে নিয়ে এলেন, এত কিছু মধ্যে ওনার পাশে দাঁড়ালেন, এটাই আজকাল কজন করে বলুন? বলছিলাম তা আমি কি এইবার আপনাকে আর বেশিক্ষণ থাকতে হবে না। আপনি যা করলেন সেটা তো অনেক, কিন্তু ওই ব্যাপার হচ্ছে লোকাল পুলিশ স্টেশন থেকে ওই পুলিশ আসছে আপনার স্টেটমেন্টটা রেকর্ড করতে। তারপরে বরং আপনি চলে যাবেন। অগত্যা কিছুক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ইতিমধ্যে কিছু নার্স এসে তার অটোগ্রাফ নিয়ে গেল। এখন এইসব গা শোয়া হয়ে গেছে, এতে আর তেমন ভালো লাগে না। কিছুক্ষণের মধ্যে লোকাল পুলিশ স্টেশন থেকে পুলিশ আসে ও ফর্মালিটি সেরে এবার প্রহ্লাদ মনে করে এগিয়ে পড়ার। কিন্তু এগোবার জন্যে যখনই সে পা বাড়ায় তখনই দেখে রিপোর্টারদের এক সারি তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে। শুরু হলো ইন্টারভিউ সেশন। এদেরকে কাটিয়ে প্রহ্লাদ যখন এগোবে মনে করছে, তখন পিছন থেকে ডাক্তারবাবু আবার ডেকে ওঠে, প্রহ্লাদবাবু। হ্যাঁ, বলুন। মানে ওই ব্যক্তিটির স্ত্রী এসেছে, বুঝলেন না, আপনার সাথে একটু দেখা করতে চাইছে বিশেষভাবে। আবার এইসবের কি দরকার? আর তাছাড়া আমি কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না, বুঝতেই তো পারছেন। না মানে যদি আপনি একটুক্ষণ মানে বেশ। দুহাত জড়ো করে অসীম কৃতজ্ঞতার সাথে প্রহ্লাদের দিকে তাকায় সেই আহত ব্যক্তির স্ত্রী। কিন্তু প্রহ্লাদ ক্ষণকের জন্য তার দিকে তাকিয়ে আবার ঘুরে চলতে লাগে। তাকে তখন অনুসরণ করছে অগুন্তি ক্যামেরা, রিপোর্টার। কিছুক্ষণ পরে তার গাড়ি অদৃশ্য হয়ে যায় সেখান থেকে। করিডোরের একটা সোফায় বসে মোহনা ভাবতে লাগে অতীতের সেই ঘটনাগুলি। প্রহ্লাদকে সে ভালোবাসত, কিন্তু সেদিন তার পাশে সে দাঁড়াতে পারে না, কারণ প্রহ্লাদের সেদিন তেমন কোনো পরিচয় ছিল না। আর আজ সেই প্রহ্লাদ না জানি কোন পরিচয় ধরে তার বিবাহিত জীবনের এই পরিচয়টিকে রক্ষা করে চলে গেল। দুফোঁটা অশ্রু ঝরে পড়ে মোহনার চোখ থেকে।